অ্যাস্ট্রো দিশা। ভিন্ন মতবাদের মধ্যে যে কোনো একটা মতকে প্রতিষ্ঠিত করাই হলো আমাদের মেন কাজ। ভাগ্য, কর্ম এই নিয়ে বিশেষ করে আমরা অ্যাস্ট্রোলজাররা প্রায় শুনে থাকি যে মানুষ কি তার কর্ম না করলে তার ভাগ্য শুধু চালিত হলে সে সব পাবে। আমি বলি না। আবার বলে যদি আমি কর্মই করি তাহলে ভাগ্যকে বিশ্বাস করবো কেন? সেটাও একটা বড় প্রশ্ন। তার উত্তর কি দেব? তো এই উত্তরগুলো অনেক ভাবনা চিন্তার পরে আজকে কিন্তু আমি একটা সিদ্ধান্তে এসেছি, যেটা আমার মনে হয় এটাই সঠিক সিদ্ধান্ত। তার কিছু লজিক থাকবে, যুক্তি দিয়েই বোঝানোর চেষ্টা করব যে ভাগ্য কি আর কর্ম কি। তো তাই থেকে আমি যেটা বুঝেছি সেটা হলো যে ভাগ্য অতি অবশ্যই থাকতে হবেই, না হলে সাফল্য বা ব্যর্থতা কোনোটাই আসে না। অর্থাৎ ভাগ্য একটা বড় জিনিস। কারণ কি, অ্যাস্ট্রোলজি যারা শেখেননি বা জানেন না তাদের ব্যাপার আলাদা, কিন্তু যারা অ্যাস্ট্রোলজার, প্রকৃত অ্যাস্ট্রোলজার যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে সম্যক ধারণা পোষণ করেন, তারা জানেন যে ভাগ্য একটা বড় জিনিস। নইলে কিন্তু সাফল্য বা ব্যর্থতা কোনোটাই আসে না। আবার কর্মটাও একটা বড় জিনিস। কারণ কি, কর্ম না করলে সাফল্যকে পাওয়া যায় না। এই ধরুন না, দেখা যাক একটা গরুকে আমরা একটা রশি দিয়ে বেঁধে দিলাম। বেঁধে দেওয়ার পরে গরুটা কিছুক্ষণ ঘাস টাস খেলো, খাওয়ার পর ঘুমিয়ে পড়লো, যে আর খাবো না বা খাওয়ার প্রয়োজন পড়লো না। ভাগ্য সেদিন তার সেই রশিটা একটা বৃত্ত তৈরি করবে, সেই পুরো বৃত্তের ঘাসটা খাওয়ার কিন্তু তার পারমিশন ছিল, কিন্তু সে খেলো না। এটা হলো কর্ম। অর্থাৎ সে কর্মটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারলো না। ফলে কি হচ্ছে, যে তার যতটা খাওয়ার দরকার ছিল সে ততটা কর্ম করলো না। ফলে ভাগ্য যতটা অ্যালটমেন্ট দিয়েছিল সে পেল না। ভাগ্য আর কর্মের মধ্যে এই ধরনের একটা টানাপোড়েন কিন্তু থাকে। আজকে আপনার কপালে সাফল্য লেখাই আছে, কিন্তু আপনাকে সাফল্যের কাছে পৌঁছতে গেলে যে কর্মটা করতে হবে সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে আপনি কিন্তু ভোগ করতে পারবেন না। এটা আমার ধারণা। বিতর্ক থাকতেই পারে, বাট এটাই আমার ধারণা, এবং এটা আমি বিভিন্ন জায়গা থেকে বিচার বিবেচনা করে দেখেছি যে এটা হয়। কারণ কি, একই দিনে একই সময়ে যদি দুজন জাতকও জন্মায়, তাদের দুজনের মধ্যে অনেক রকম তফাৎ চলে আসে। কেন আসে? কিসের জন্য আসে? টুইন ব্রাদারদের মধ্যে তফাৎ আসে, কেন আসে? তো ভাগ্যের একটা বড় পরিহাস আছে, এবং ভাগ্যকে আমাদের মানতেই হবে। তো আজকে আপনার সঙ্গে থাকুন, আমি সমস্ত দিক দিয়ে আলোচনা করে বোঝাবো যে ভাগ্য কতটা এফেক্টিভ আর কর্ম কতটা এফেক্টিভ। কর্ম এই কারণে করতে হয়, অনেক সময় ভাগ্যের বিভিন্ন রকম ইশারা থাকে। ইশারা বলতে, এই ছোটবেলা থেকে একটা কমেডি শুনতাম ভানু বন্দ্যোপাধ্যায়ের। তিনি ওই একটা কমেডিতে ছিল না, যে এইটা হলে আমার কোনো কথা নাই, আর এদিকটা হলে আমার দুইখান কথা। তো ওর মধ্যে আবার একটা চুজ করলে আবার বলতে, এটাই আমার কোনো কথা নেই, ওইটা যদি বলেন তাহলে আমার দুইখান কথা। ভাগ্য অনেক সময় ওই দুইখান কথার দিকে যায়। অর্থাৎ অপরচুনিটি আপনার সামনে সবসময় ডুয়েল থাকে, একটা দিক থাকে না। খুব কম জনের ক্ষেত্রে একটাই দিশা থাকে। নইলে এই যে 12টা ঘর না, এই 12টা ঘরের মধ্যে যে কম্বিনেশন থাকে তার মধ্যে দিশা কিন্তু একাধিক থাকে। আর সেই একাধিক দিশার মধ্যে আপনি কোন দিশাতে যাবেন, সেই দিশাটা কিন্তু আপনাকে কর্মের দ্বারা চুজ করতে হবে। আর যার জন্য আপনাকে আপনার দিশা ঠিক করা, ওটাই হলো আপনার সবচেয়ে বড় কর্ম। তো যাই হোক, আসছি ডিটেলস আলোচনায়, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, কারণ কি এই আলোচনাটা আমাদের প্রত্যেকের স্বার্থে দরকার। যতক্ষণ পর্যন্ত নিজের মানসিকতা বা নিজের বোধ বুদ্ধি ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ আমি একটা সাবজেক্ট নিয়ে বলবোই বা কি, আর আপনি শুনবেনই বা কি। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে অ্যাস্ট্রোলজির গুরুত্বটা কোথায়। কেন কেন আমরা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করব? বিশ্বাস এই কারণে করতে হবে যে অ্যাস্ট্রোলজি পারে আপনার ভবিষ্যৎ বলতে। পৃথিবীতে আর কোনো জিনিস নেই যে আপনার ভবিষ্যৎ বলতে পারে। ভবিষ্যৎ বলতে আপনার শরীরের ভবিষ্যৎ শুধু নয়, আপনার আয় ইনকাম, আপনি যে ব্যক্তি, আপনার মৃত্যু, আপনার রাস্তা অর্থাৎ সাকসেস, ব্যর্থতা, সমস্ত কিছু, এডুকেশন, প্রফেশন,
সমস্ত কিছু ব্যাপারে যদি কেউ আপনাকে আভাস দিতে পারে অগ্রিম, সেটা একমাত্র অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ। তো যার জন্য এই জ্যোতিষ শাস্ত্রের প্রতি মোহ বা আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের যেমন কিছু জটিল পোর্শন থাকে, তেমনি অ্যাস্ট্রোলজিরও আছে। আগে আমরা যে অ্যাস্ট্রোলজি থেকে আজকের রাস্তায় এসেছি, এখন আমরা কেপি অ্যাস্ট্রোলজি করি। আগামী দিনে মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজার ওই কেপিরই সূক্ষ্ম রূপে চলে যাচ্ছে মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজি। আরো হয়তো সূক্ষ্ম জায়গায় যেতে পারে একদিন। কিন্তু আপাতত আমাদের যে জার্নিটা, সেটা হলো যে 360 ডিগ্রি তাকে 12 ভাগ করা, তারপর সেখানে এক একটা রাশি ঠিক করা, তারপর নক্ষত্র জ্যোতিষ, সেখান থেকে আজকে কেপি অ্যাস্ট্রোলজি, মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজি ইত্যাদিতে চলে এসেছি। কেন এসছি যুগের প্রয়োজনে আরো সূক্ষ্ম বিচারের জন্য। আগে প্রফেশন বলতে কি ছিল? শহর জীবন ছিল না, গ্রাম্য জীবনই ছিল প্রধান জীবন। সেখানে প্রফেশন কটা ছিল? 10 রকম, 20 রকম, 30 রকম প্রফেশন ছিল। আজকের দিনে প্রফেশন অন্তত কয়েকশো বা কয়েক হাজার রকমের প্রফেশন, বলে শেষ করা যাবে না। তো এই যে সূক্ষ্ম জায়গাগুলো আসছে, সেই লেভেলে কিন্তু রিসার্চ হচ্ছে না, রিসার্চ হবেও না। কারণ কি রিসার্চ হচ্ছে না? এই কারণে রিসার্চ হচ্ছে না, সরকারের আনুকূল্য ছাড়া কোনো বিষয়ের সাফল্য পাওয়া খুব মুশকিল। কারণ কি, আমি যদি রিসার্চ করি তাহলে আমার সংসার চালাবে কে? কে টাকা দেবে? দ্বিতীয়ত, সরকার এই সাবজেক্টকে স্বীকৃতি দিচ্ছে না। তাহলে রিসার্চ করে লাভটা কি? যে যখন ইচ্ছা বলতে পারে অ্যাস্ট্রোলজারদের ভাট বকছেন, আপনি কিছু জানেন না। আমি বলছি না সব অ্যাস্ট্রোলজারকে সেটা শুনতে হয়, কিন্তু কিছু জনকে শুনতে হয়। এখানে বেনজলও ঢুকছে প্রচুর। যে বলছে তার দোষ না, যে শুনছে তারও দোষ থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে, এই ধরনের একটা সাবজেক্টে ঝুঁকি নিয়ে কেউ কি ডেডিকেশন দিতে পারবে? এখানে লাইফ লং পারবে না। ফলে কি হচ্ছে, যে লেভেলে ডেভেলপ হওয়ার উচিত ছিল, সেই লেভেলে কিন্তু ডেভেলপ হয়নি। তবুও ব্যক্তিগত প্রয়াসে কে.এস. কৃষ্ণমূর্তি অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। তো এগিয়ে নিয়ে যাওয়ার পর যেটা দেখা গেছে, সেটা হচ্ছে যে আমাদের রাহু এবং কেতু, এই দুটি গ্রহ, এই দুটি নোডস আমাদেরকে কিন্তু সবসময় কনফিউজ করে রাখে। তার কারণ, এর আগে বহু প্রোগ্রামে বলেছি, আজকে আর একবার বলে নিচ্ছি। তার কারণ হচ্ছে, রাহুর যেহেতু নিজস্ব ফিজিক্যাল বডি নেই, শরীর নেই, কেতুরও নেই, দুটি বিন্দু নোডস যেখানে পাওয়ার জেনারেট হয়, দুটি বিন্দু, সেই বিন্দুতে যখন যে প্ল্যানেট থাকছে সাথে কাছাকাছি সেই লাইনে, সেই 30 ডিগ্রির মধ্যে, তখন সে তার রেজাল্ট দেবে। সেই 30 ডিগ্রির মধ্যে যে নক্ষত্রের মধ্যে বসে রয়েছেন, সে তার রেজাল্ট দেবে। যে অ্যাসপেক্ট করছে, সে তার রেজাল্ট দেবে। তো যদি একটি ছায়া গ্রহ, সে যদি একসাথে 3টে বা 4টে গ্রহের ফল দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 12টা ঘরের মধ্যে যে কোনো একটি কানেকশন 8টা বা 10টা ঘরকে সে কানেকশন দিয়ে বসে রয়েছে। এইবারে যখন আমরা প্রফেশন ধরলাম, প্রফেশন বিচার করব। প্রফেশন বলতে কি, যখন দশম ভাব হলো প্রফেশন। এবারে দশম ভাব যদি সপ্তম ভাবের সাথে যুক্ত হয়, তাহলে আপনি ব্যবসা করবেন। যদি ষষ্ঠ ভাবের সাথে যুক্ত হয়, তাহলে আপনি চাকরি করবেন, বা মজুরের কাজ, ওই চাকরি করবেন। বা পঞ্চম ভাবের সাথে যুক্ত থাকলে আপনি স্বাধীন কোনো প্রফেশন করবেন, যেটা আপনার মস্তিষ্ক প্রসূত, বা যেটা অন্যান্য প্রফেশনের চেয়ে একটু আলাদা। চতুর্থের সাথে যুক্ত হলে আপনি টিচার হতে পারেন। এইবারে এখানে বোঝার ব্যাপার হচ্ছে কি, যখন সবগুলো হাউস কানেক্টেড থাকছে, 4, 5, 6, 7 এগুলো কানেক্টেড থাকলো, অর্থাৎ এই 4টি গ্রহরও কানেকশন নিয়ে নিল। কারণ রাহু কেতু বলেছি যে প্রচন্ড কনফিউশনাল প্ল্যানেট, যেহেতু তারা অনেকগুলো ঘরের রেজাল্ট একসাথে ক্যারি করে। এইবারে আপনি কোন দিকে যাবেন? টিচার হওয়ার যোগ আছে, ব্যবসা করার যোগ আছে, চাকরি করার যোগ আছে, নিজস্ব কোনো প্রফেশন বা ক্রিয়েটিভিটি করারও যোগ আছে। আপনি করবেনটা কি? সিদ্ধান্ত কে নেবে? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের গাইডেন্স আপনার দরকার। এবং যেটা বলছিলাম না, যে কর্ম, আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কি কর্ম করবেন। যে কর্মের পথে আপনার যাওয়ার ইচ্ছে, সেই কর্ম আপনাকে পারমিট করছে কিনা। যদি পারমিট করে, আপনি এগিয়ে যান, সাফল্য আপনার বাধা। অনেকে আছেন আমাদেরই মধ্যে
যারা ছেলেমেয়েরা যখন বড় হলো, পড়াশুনো করতে এক একটা গণ্ডি টপকাচ্ছে, প্রথম থেকেই ধারণা তৈরি হয়ে গেছে যে তাকে ভারতের অন্য কোনো স্টেটে নিয়ে গিয়ে পড়াবো, কারণ কি পশ্চিমবঙ্গের পরিবেশ খারাপ হয়ে গেছে, সুতরাং বাইরে গেলে সেখানে পড়াশোনাটা ভালো হয়। এই ধারণা থেকে বাইরে যাচ্ছে, সেখানে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, কারণ কি পাশের বাড়ির ছেলে গেছে ইঞ্জিনিয়ারিং পড়তে, তোমাকেও যেতে হবে। গেল, ইঞ্জিনিয়ারিং করলো, তারপর করার পরে সেই সাফল্য কিন্তু আর এলো না। মোটামুটি একটা চাকরি করলো, কিছুদিন করার পর হয়তো বাড়ি ফিরে এলো, আর ভাল লাগলো না, বা হয়তো ওই রকম মোটামুটি একটা করতে থাকলো। তাহলে তার পেছনে এত টাকা ব্যয় করে লাভটা কি হলো? এই ক্ষেত্রে যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সাজেশন মেনে নিতেন যে আমার কোন দিকে গেলে সাফল্য আছে, আদৌ সাফল্য হবে কি নাকি সাফল্য নেই, যদি সাফল্য থাকে কোন দিকে আছে এবং কখন আছে, তাহলে আপনি কিন্তু বেটার রেজাল্টটা পেতেন। পেলেন না কেন? কারণ কি আপনি বিশ্বাস করেন না বা জানেন না, দুটোর যে কোনো একটা হতে পারে। দ্বিতীয়ত, আপনি বা আমি কোনো একটি ছেলে বা সন্তান বা সন্ততি যেই হোক না, তাকে আমরা বলি যে ফার্স্টেই আমাদের বাঙালিদের একটা স্বভাব ছিল, ব্যাপার থাকে যে তুই ভালো করে পড়াশোনা করে চাকরি করতে হবে। আমরা ভুল করেও বলি না যে ব্যবসা করতে হবে, ভুল করেও বলি না যে নেতা হতে হবে, ইত্যাদি অনেক প্রফেশন আছে যেগুলো আমরা বলি না। চাকরি শব্দটা এসছে চাকরগিরি থেকে। আমাদের একটা প্রবৃত্তি হয়ে যাচ্ছে যে চাকর হব। এটা কেন হচ্ছে? দেখা যেত যে সেই সন্তানটিকে যদি ব্যবসায় পাঠাতেন, সে যে কোনো ব্যবসা হতে পারে, হয়তো সাফল্য পেত। এখন যেটা পাচ্ছে না চাকরির পেছনে ছুটতে ছুটতে, হয়তো স্বাধীন প্রফেশনে থাকলে সে আরো বেশি সফল হতো। যে কোনো স্বাধীন প্রফেশন যেটা তার পছন্দ লাগে, যেটা 3 Idiots এ বলার চেষ্টা করেছিল। 3 Idiots এর কথা এই কারণে বললাম, 3 Idiots এ অ্যাস্ট্রোলজার দেখায়নি, কিন্তু অ্যাস্ট্রোলজির ভূমিকা কিন্তু এখানে আছে। আপনার কর্মের সাথে যদি অ্যাস্ট্রোলজিটাকে ম্যাচ করাতে পারেন, তাহলে আপনি সাফল্যের শিখরে উঠবেন। আর যদি সেটাকে ম্যাচ না করে দৌড়তে থাকেন, না জেনে, লাগলে ভালো, না লাগলে ভালো না, লেগে গেলে আপনি বীর, দারুণ, আপনার নিশানা তারিফে গাবেন, না লাগলে কোনো ব্যাপার না, বাড়িতে বসো, ভাড়া দিয়ে খাবে। ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রোলজির গুরুত্ব এখানে, আর কর্মের গুরুত্ব ঠিক এইখানে। অর্থাৎ কর্ম আমাদের করতেই হবে, এবং অ্যাস্ট্রোলজিকে যদি সামনে রেখে আমরা কর্মটাকে সঠিক পথে সাজিয়ে নিতে পারি, প্রতিকারের দরকার হবে না, আর প্রতিকার হয়ও না। প্রতিকার দ্বারা কিছু হয় না, ওটা ভাঁওতা মাত্র। আমি সব প্রোগ্রামে বলি, আবার বলছি, আগে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন, ভালো জায়গায় দেখে নিন সামনের দিন কেমন হচ্ছে, সেই মতো পদক্ষেপ নিন, তার চেয়ে ভালো আর কিছু হয় না। ভালো থাকবেন। আগামী দিনে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।